স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে ইনকাম ট্যাক্স অর্থাৎ ভারতে আয়করের ইতিহাস ও কর কাঠামো এই চ্যাপ্টারটা স্টার্ট করছি। তো দেখো, প্রথমত আমাদের একটু জানতে হবে যে ইনকাম ট্যাক্সটা কী জিনিস। তো সেটার ব্যাপারে একটু ভূমিকাটা পড়ে নেওয়া দরকার। দেখো, বলেছে যে বাধ্যতামূলকভাবে সরকারকে রাজস্ব আদায়ের জন্য যা প্রদান করা হয় তাকে ট্যাক্স বা কর বলা হয়। তাহলে এটি হলো বাধ্যতামূলক খরচ, ঠিক আছে, মানে এটা দিতেই হবে। এক্ষেত্রে করদাতা কি করে না, দেখো, প্রত্যক্ষভাবে সরকারের কাছ থেকে কোনো কিছু দাবি করতে কিন্তু পারে না। মানে মেনলি দেখো, ইনকাম ট্যাক্সটা কি একটুখানি ছোট করে বলি যে ইনকাম ট্যাক্স না, এটা হচ্ছে দেখো ট্যাক্স একটা ব্রডার টার্ম, মানে এর মধ্যে দু রকম হয়। একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। ডাইরেক্ট মানে যেটা প্রত্যক্ষ, আর ইনডাইরেক্ট মানে যেটা পরোক্ষ। তো যেটা প্রত্যক্ষ মানে ডাইরেক্ট, তার মধ্যে দেখো পড়ছে হচ্ছে ইনকাম ট্যাক্স। তো ইনকাম ট্যাক্সটা মানে কি, যে দেখো এই যে সমস্ত যারা লোকেরা অনেক ইনকাম করে, একটা লেভেল থাকে, যেমন এখন হয়েছে 4 লাখ টাকা, 4 লাখের উপরে যারা, তাদেরকে ট্যাক্স দিতে হয়। তো এটা স্যালারির অনুযায়ী হতে পারে ট্যাক্সটা দিচ্ছে, বা বিজনেস করছে তাদের ট্যাক্স দিতে পারে, বা অন্যান্য অনেক রকম সোর্স থেকে ট্যাক্স হয়, সেটা পরবর্তী সময়ে আলোচনা করব। কিন্তু মোদ্দা কথা যে যাদেরই ধরো ইনকাম যতটুকু একটা লেভেল ক্রস করবে, সেটার উপর যে করটা দিতে হয় তাকে বলা হয় ইনকাম ট্যাক্স, ঠিক আছে। তো এই যে দেখো, ইনকাম ট্যাক্সটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। আবার ইনডাইরেক্ট ট্যাক্স বা পরোক্ষ ট্যাক্স কী রয়েছে না, আছে হচ্ছে জিএসটি, কাস্টমস ডিউটি, এক্সাইজ ডিউটি, এগুলো। তো মনে রাখতে হবে যে ইনকাম ট্যাক্সটা কখনো ফাঁকি দেওয়া যায় না। এটা কিন্তু ইনকাম ট্যাক্স নয়, মানে যে কোনো রকম ট্যাক্সই বাধ্যতামূলক কিন্তু খরচ। এক্ষেত্রে করদাতা প্রত্যক্ষভাবে সরকারের কাছে কিন্তু কোনো কিছু দাবি করতে পারে না। মানে আজকে ধরো কেউ একজন ট্যাক্স দিচ্ছে গভর্নমেন্টকে, তো ট্যাক্স যে দিচ্ছে সে লোকটা ধরো মিস্টার এক্স। তো মিস্টার এক্স কখনো গভর্নমেন্টকে বলতে পারে না যে আমি তো আজকে বছর শেষে 10,000 টাকা ইনকাম ট্যাক্স দিচ্ছি, তো এই 10,000 টাকার বেনিফিট গভর্নমেন্ট তোমাকেও আমাকে দিতে হবে, এটা কিন্তু করতে পারে না। তো দেখো, ওটা বলেছে কর আদায়ের মধ্যে দিয়ে সরকারের রাজস্ব বা তহবিল বৃদ্ধি পায়, তাই তো, এবং যা জনগণের কল্যাণে বিভিন্নভাবে খরচ করা হয়। এই যে ট্যাক্স যেটা সবাই দিচ্ছে, এটাই তো গভর্নমেন্ট খরচা করছে, গভর্নমেন্টের নিজের কোথার থেকে টাকা আসবে। তো এই যে দেখো, বিভিন্ন রকম আমাদের রাস্তাঘাট তৈরি হওয়া থেকে শুরু করে গভর্নমেন্ট যেগুলো সব কিছু ওয়েলফেয়ার স্কিমস হয়, মানে যে সমস্ত সব যোজনাগুলো হয়, সব এগুলো কিন্তু আমাদেরই ট্যাক্সের টাকা, ঠিক আছে। তো দেখো, বলেছে বর্তমানে পৃথিবীর সবকটি দেশের সরকারের আয়ের অন্যতম প্রধান উৎস হলো কর। মানে সব থেকে দেখো, সব দেশ কোথার থেকে মেনলি টাকা পাচ্ছে, কর থেকে। এই ব্যবস্থা প্রথমে শুরু হয়েছিল, একটু খেয়াল রাখবে, ইংল্যান্ডে, এবং তারপর ইউরোপ, আমেরিকা আর অন্যান্য দেশগুলিতে। তো আমাদের এই যে বিভিন্ন রকম যে কর হয়, সেগুলোর ক্ষেত্রে একটু দেখা যায়। মেনলি দেখো 3 রকমের হয়। কি কি না, এই যে দেখো, কোনো ব্যক্তি কর্তৃক সরকারকে বাধ্যতামূলকভাবে প্রদান করা অর্থকে 3টি উপায়ে দেখানো যেতে পারে। কি কি করকে 3টি উপায় না, আমাদের মানে 3টে মেন রয়েছে যেগুলো গভর্নমেন্টকে দিতে হয় বাধ্যতামূলকভাবে। কি কি, তার মধ্যে একটা টাইপ পড়ছে কর, সেকেন্ড টাইপ হচ্ছে শুল্ক, আর থার্ড টাইপ হচ্ছে উপকর। তো দেখো, কর মানে যেটা একটু আগে বলছিলাম ট্যাক্স, কোনো ব্যক্তি কর্তৃক প্রতিদানহীন, মানে যেটা দিচ্ছে দেওয়া, মানে একটা কোনো কিছু যে দিচ্ছে তার বদলে কোনো কিছু পাওয়া, এইটা নয়, ঠিক আছে। বাধ্যতামূলক অর্থ প্রদানকে কর বলে, মানে ট্যাক্স যেটা দিচ্ছে গভর্নমেন্টকে, ওটার কিন্তু রিটার্ন কোনো বেনিফিট পাবে না যে দিচ্ছে। করদাতাদের কাছ থেকে সংগৃহীত অর্থ সরকারের জনগণের কল্যাণে উদ্দেশ্যে ব্যয় করেন। কর বিভিন্ন ধরনের হতে পারে, যেমন দেখো আছে আয়কর, পেশা কর, বিক্রয় কর, বিনোদন কর মানে এন্টারটেনমেন্ট ট্যাক্স যেটা রয়েছে, পণ্য পরিষেবা কর, যুক্ত মূল্য কর, এটসেট্রা। শুল্ক অর্থাৎ ডিউটি মানে দেখো, যেটা আমাদের ধরো কোনো কিছু বাইরের দেশ থেকে আসছে আমাদের দেশে, তখন যে আমাদের ট্যাক্সটা দিতে হয়, ট্যাক্স তো নয়, ওটাকে ডিউটি বলে বা শুল্ক বলে, ঠিক আছে। তো দেখো, ওটাই লেখা রয়েছে, আমদানি রপ্তানি পণ্য পরিষেবা ইত্যাদির কারণে বাধ্যতামূলকভাবে সরকারে যা প্রদান করতে হয় তাকে শুল্ক বলে। করের মতো এই অর্থ সরকার উন্নতিকল্পে ব্যবহার করেন।
তাহলে শুল্কও দেখো একটুখানি টাইপসগুলো দেখে রাখবে কী কী রয়েছে। দেখো উপাদান শুল্ক মানে এক্সাইজ ডিউটি, আমদানি শুল্ক অর্থাৎ ইম্পোর্ট ডিউটি, আর রপ্তানি শুল্ক অর্থাৎ এক্সপোর্ট ডিউটি। নেক্সট আসছে আমাদের কি আরেকটা থার্ড টাইপটা হচ্ছে উপকর, যেটাকে বলা হয় সেস। এটা খেয়াল রাখবে মেনলি দু রকমের হয়, কি কি, স্বাস্থ্য উপকর আর শিক্ষা উপকর। মানে একটা হচ্ছে হেলথ সেস আর একটা হচ্ছে এডুকেশন সেস, যেটাকে একসাথে আমরা বলি HEC বা একসাথেই বলা হয় হেলথ অ্যান্ড এডুকেশন সেস। ঠিক আছে, এটা আরও ডিটেলসে পরবর্তী সময় পড়বে। এবার আসছে দেখো হিস্ট্রিটা আমি আর করাচ্ছি না, এটা অতটাও আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট নয়, তোমরা একটু গল্পের মতো পড়ে নিতে পারো। যেটা যেটা ইম্পর্টেন্ট আমি সেখানটাই আলোচনা করছি, মানে মেনলি সবই আলোচনা করব, কিন্তু যেটা একদমই ইম্পর্টেন্ট লাগছে না চোখে সেটা আমি আর করলাম না। দেখো এখানে একটা জিনিস একটু খেয়াল রাখবে, কি বলেছে, পূর্ববর্তী বছরের আয় পরবর্তী বছরে করের জন্য নির্ধারণ করা হবে। ঠিক আছে, মানে এটা দেখো মনে রাখবে, এরপর আরও পড়বে তোমরা, যে আমরা যখন ধরো যে বছরে ইনকামটা করছি এটাকে বলা হয় প্রিভিয়াস ইয়ার। আরও ডিটেলসে এগুলো মানে পরে পড়বে, চিন্তা করো না। এখন যদি মনে হয় যে এগুলো ম্যাম কী বলছেন, কিছু তো বুঝতে পারছি না, একটু মানে শোনার জন্য শুনে রাখো, মানে পূর্ববর্তী বছর। আর পরবর্তী বছরে আমরা সবসময় ট্যাক্স দিই, মানে যে ইনকাম করি যে বছরে সেই বছরে কিন্তু আমরা ট্যাক্স দিই না। ট্যাক্সটা কবে দিতে হয়, ঠিক তার পরের বছর, যেটাকে বলা হয় অ্যাসেসমেন্ট ইয়ার। তো এটাই বলেছে। তো এটা দেখো আমাদের কে কোন আইন ঠিক করছে, এটা অর্থ আইন, ফাইন্যান্স অ্যাক্ট। তাহলে এটা একটু খেয়াল রেখো। নেক্সট এবার আসছে দেখো আমাদের আয়করের বৈশিষ্ট্য, এটা একটু দেখে নিতে হবে। এটা দেখো এক ধরনের প্রত্যক্ষ কর, যা বার্ষিক আয়ের উপর নির্দিষ্ট কর হার মানে রেট থাকে, যেটা একটু আগে বলছিলাম, যে ধরো মানে 0 থেকে 4 লাখ অবধি যাদের ইনকাম তাদের নীল। নেক্সট যে স্ল্যাব রেটটা 4 লাখ থেকে ধরো 7 লাখ, 7 লাখ থেকে 10 লাখ, এরকম করে করে যা রয়েছে সেই অনুযায়ী ইনকামের উপর ট্যাক্সের রেট বা হার হবে, হার ধার্য করে করের পরিমাণ নির্ধারণ করা হয়। এবার দেখো বলেছে কোনো বছরের মোট আয় নির্ধারিত ওই বছরের আবাসিক মর্যাদার ওপর নির্ভর করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আমাদের যে ইনকাম ট্যাক্সটা দিতে হয় সেটা কিন্তু কিসের উপর নির্ভর করে, সেই মানুষটার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অর্থাৎ আবাসিক মর্যাদার উপর। মানে যেটা কিনা কিভাবে করা হয় এটাও তোমরা পরবর্তী সময় আরও ডিটেলসে পড়বে, যে ধরো একটা মানুষ বছরে যে বছরে ইনকামটা করছে সেই বছরে কি 182 ডেজ ছিল ইন্ডিয়াতে, নাকি তার এই কন্ডিশনটা ফুলফিল করতে হয়, আর না হলে তার এই বছরে যে বছরে মানে প্রিভিয়াস ইয়ারে 60 ডেজ, মানে যেটা এখনকার বছর সেটাতে 60 ডেজ হচ্ছে, আর আগের যে 4টে প্রিভিয়াস ইয়ার সেটাতে টোটাল 365 ডেজ বা তার বেশি হতে হয়। এগুলো তোমরা ডিটেলসে পরবর্তী সময় পড়বে। তো দেখো এই যে বলেছে পূর্ববর্তী বছর বলতে একটি 12 মাসের সময়কালকে বোঝায়। এটা কবে থেকে কবে শুরু আর শেষ হচ্ছে, দেখো 1 এপ্রিল আর শেষ হচ্ছে 31 মার্চ। যেমন দেখো 2023-24 পূর্ববর্তী বছরে শুরু হয় 1 এপ্রিল 2023 এবং শেষ হয় 31 মার্চ 2024। তাহলে একটু আগেই আমি বলছিলাম যে পূর্ববর্তী বছরের আয় নির্ধারণ করা হয় পরবর্তী বছরে। তো এই যে পরবর্তী বছর সেটাকেই দেখো অ্যাসেসমেন্ট ইয়ার বলা হয়। এটাও 12 মাসের হয় সময়কাল, শুরু হয় 1 এপ্রিল থেকে একটা বছরের, আর তারপরের যে বছরের 31 মার্চ সেটা হয় শেষ। যেমন এই যে খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা দেখো, যেমন 2023-24 পূর্ববর্তী বছরে সংশ্লিষ্ট নির্ধারণ বছর বলতে 24-25কে বোঝায়, এবং এক্ষেত্রে নির্ধারণ বছর তাহলে কবে থেকে শুরু হবে, 1 এপ্রিল 2024 থেকে 31 মার্চ 2025 অবধি। আর এটা দেখো আয়কর সাধারণ হার আমাদের অর্থ আইন স্থির করে, কিন্তু বিশেষ হার ইনকাম ট্যাক্স অ্যাক্ট অর্থাৎ আয়কর আইন দ্বারা স্থিরীকৃত হয়। 1961 খ্রিস্টাব্দের আয়কর আইনের ধারা মানে সেকশন 2 সাবসেকশন 31 অনুযায়ী আয়কর ব্যক্তি মানে পার্সন আয়ের উপর আরোপ করা হয়। ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপর দেখো কি বলেছে, আয়কর হলো মানে যেটা ইনকাম ট্যাক্স, একটি কর কয়েকটি করের সমশিষ্ট নয়, এর অর্থাৎ বিভিন্ন খাতের আয়ের উপর পৃথকভাবে কর ধার্য না করে মোট করযোগ্য আয়ের উপর একবারেই আয়কর ধার্য করা হয়। এটা আরও পরবর্তী সময় আমরা আরও ভালো করে এটা পড়ব।
আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে, কোনো একটি পূর্ববর্তী বছরের আয়ের ওপর কেবলমাত্র ওই বছরের কর হার প্রয়োগ করে করের পরিমাণ নির্ধারণ করতে হয়। তো এবার আমরা আসছি আয়করের উদ্দেশ্যে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। দেখো কি বলেছে, সরকারের রাজস্ব সংগ্রহের উৎস। জনহিত করো কাজের জন্য সরকারকে আয়কর আরোপের মধ্যে প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে হয়। পরিকাঠামোগত উন্নয়ন, মানে দেখো দীর্ঘকালীন পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রেও আয়করের গুরুত্ব কম নয়। আয় বন্টন সমতা আনা, মানে উচ্চ আয় অর্জনকারী ব্যক্তিদের, মানে যাদের ইনকাম হাই, কাছ থেকে আয়কর আদায় করে নিম্ন আয়ের যে ব্যক্তি তাদের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অর্থ ব্যয় করা হয়। মানে বিভিন্ন দেখো স্কিমস যেগুলো করা হচ্ছে, যোজনা, তাদের জন্য যে ট্যাক্সটা, এটা কিন্তু যারা বেশি রিচ তারাই যে ট্যাক্সটা দিচ্ছে সেখান থেকে হচ্ছে। এর ফলে বিভিন্ন আয় অর্জনকারী ব্যক্তিদের মধ্যে একটি সমতা আনা যায়। নেক্সট দেখো কি বলেছে, সঞ্চয়ে উৎসাহ দান। তাহলে দেখো বলেছে আয়কর আইন করদাতাদের অর্থ সঞ্চয়ে উৎসাহিত করে। করের বোঝা কমানোর লক্ষ্যে আয়করদাতাদের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করে থাকেন। এর ফলে ব্যক্তিগত সঞ্চয় বৃদ্ধির পাশাপাশি দেশের দীর্ঘমেয়াদী মূলধন গঠিত হয়। হলো এটা। নেক্সট এবার আসছে দেখো, আমি একটু আগে বলছিলাম যেটা, যে আমাদের ভারতের কর কাঠামো কী কী টাইপসের হয়। মেনলি দুটো টাইপের হয়, যেটা হচ্ছে প্রত্যক্ষ কর আর হচ্ছে পরোক্ষ কর। তো দেখো প্রত্যক্ষ কর কি বলছে না, কোনো ব্যক্তির আয় সম্পদ ইত্যাদির উপর সরাসরি যে কর ধার্য করা হয় এবং যার জন্য তিনি যা প্রদান করতে বাধ্য থাকেন তাকে প্রত্যক্ষ কর বলে। এক্ষেত্রে যার ওপর আরোপ করা হয় তিনি অন্য কোনো ব্যক্তির ওপর তা চাপিয়ে দিতে পারেন না। প্রত্যক্ষ করের কয়েকটি উদাহরণ হলো, দেখো কি কি পড়ছে, আয়কর, পেশা কর, সম্পদ কর, জামানত লেনদেন কর ইত্যাদি। কৃষি আয়, এই যে দেখো খুব ইম্পর্টেন্ট, যে বলেছে কি কৃষি আয়কর ও পেশা কর বাদে, মানে প্রফেশনাল ট্যাক্স আর কৃষি আয়কর মানে এগ্রিকালচারাল ট্যাক্স বাদে অন্যান্য প্রত্যক্ষ করের বিধান, কর আরোপ, সংগ্রহের পদ্ধতি ইত্যাদি কেন্দ্রীয় সরকার প্রণয়ন করেন। আরেকটা টাইপ কি রয়েছে, একটু আগে বললাম পরোক্ষ কর। তো পরোক্ষ কর বলতে কি না, যখন কোনো ব্যক্তির ওপর সরাসরিভাবে কর ধার্য করা হয় না তাকে পরোক্ষ কর বলে। কর প্রদানকারী দ্রব্য ও পরিষেবা বিনিময়ের মাধ্যমে করের ভার অন্যের ওপর চাপিয়ে দিতে পারেন। মানে দেখো যেটা আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স কি বলেছে না, যেমন আমরা জিএসটি দিই। এই যে আজকে তোমরা ধরো কোনো রেস্টুরেন্টে যাচ্ছ, খাচ্ছ, তো তখন দেখবে তোমাদের কিন্তু বিলের নিচে লেখা থাকে যে সিজিএসটি 5% বা 2.5%, এসজিএসটি 2.5%, এরকম লেখা থাকে। এটা কেন না, এই যে জিএসটি টাকাটা কিন্তু আমাদের সবাইকে দিতে হয়। তো এটা হচ্ছে এক রকমের ইনডাইরেক্ট ট্যাক্স। তো এটা দেখো সবার উপর সরাসরিভাবে ধার্য করা হয়। মানে এমন না যে আজকে দেখো একটা অনেক বড় লোক মানুষও যে রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছে তাকেও কিন্তু সেম জিএসটি দিতে হয়, আবার অনেক যে মানে ধরো অতটাও যার মানে ইনকাম নেই, মধ্যবিত্ত বাড়ির যারা রেস্টুরেন্টটাতে গিয়ে খাচ্ছে তাদেরকেও সেম জিএসটি দিতে হয়। তো ওটাই বলেছে, প্রদানকারী দ্রব্য ও পরিষেবা বিনিময়ের মাধ্যমে করের ভার অন্যের উপর চাপিয়ে দিতে পারেন। সংবিধান অনুযায়ী কেন্দ্র ও রাজ্য উভয়ই কর আরোপ ও সংগ্রহ করতে পারে। কয়েকটি পরোক্ষ করের উদাহরণ হলো কি কি দেখো, বহিঃশুল্ক, স্ট্যাম্প শুল্ক, বিনোদন কর, পণ্য ও পরিষেবা কর ইত্যাদি। তো দেখো এই যে এই চারটা দেখবে সবাই, খুব খুব ইম্পর্টেন্ট। করের যে প্রকৃতি, প্রত্যক্ষ কর আর পরোক্ষ করের যে ভাগগুলো একটু আগে আমি আলোচনা করছিলাম সেগুলো এখানে দেখো রয়েছে। শুধু আরও দুটো এক্সট্রা কী কী রয়েছে না, এই যে জামানত লেনদেন কর মানে সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স, আর দেখো মূলধনী আয়কর ক্যাপিটাল গেইনস ট্যাক্স, এটা আলাদা রয়েছে। ঠিক আছে।